এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো অর্থাৎ ঢাকা ভার্সিটিতে তোমরা এডমিশন টেস্ট পরীক্ষা দিবা, আজকের ক্লাসটি তাদের জন্য। অর্থাৎ এখানে পদার্থবিজ্ঞান 24-25 সেশনে ঢাকা ভার্সিটির যে 15টা প্রশ্ন আসছিল এগুলো আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে করবা তোমরা। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে এখানে সেটা কি আছে। 1.1 মিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডের অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডের উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? এখন এটা তোমাদের প্রশ্ন আছে, এটা কিন্তু তোমাদের ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হবে। তাই তোমাদের ক্যালকুলেশন গুলো হাতে কিভাবে করবা সেটাও আমি তোমাদেরকে দেখাই দিব। তো দেখো এটা কিভাবে তোমরা অ্যান্সারটা বের করবা। প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক বলতে কি বোঝায়? দৃঢ়তার গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা প্রকাশ করতে পারি এন দ্বারা। দৃঢ়তার গুণাঙ্ককে এন দ্বারা প্রকাশ করতে পারি। আর দৃঢ়তার গুণাঙ্ক কাকে বলে? দৃঢ়তার গুণাঙ্ক হলো, এখানে তোমাদের যেটা লাগবে সেটা হলো আকার পীড়ন ডিভাইডেড আকার বিকৃতি অনুপাতে একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলতে পারি? দৃঢ়তার গুণাঙ্ক বলতে পারি। তাহলে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে? আকার পীড়ন যেটা আছে সেটা হলো এফ বাই এ, এবং আকার বিকৃতি যেটা সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? থিটা দ্বারা প্রকাশ করতে পারি। এখন দেখো এফ বাই এ কে আমরা কি লিখতে পারবো? এটা আমি একবারেই লিখে দিচ্ছি এখানে এম জি, আর এর পরিবর্তে লিখতে পারবো পাই আর স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারবো। এখন দেখো এখানে আর যেটা সেটা দ্বারা কি বুঝাবে? ব্যাসার্ধ বুঝাবে, কিন্তু এখানে কি ব্যাসার্ধ দেয়া আছে? না, ব্যাসার্ধ দেয়া নেই। কি দেয়া আছে? ব্যাস দেয়া আছে। যেহেতু ব্যাস দেয়া আছে তাহলে সূত্রটাকে আর একটু তোমরা মডিফাই করে নাও। দেখো পাই ডি বাই 2 হোল স্কোয়ার ইন্টু থিটা। এখন দেখো মান বসাই কিভাবে তোমরা হাতে ক্যালকুলেশন করবা সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে এম এর মান কত দেয়া আছে? দেখো এম এর মান দেয়া আছে 31.4, তারপর ইন্টু দিয়ে জি এর মান। দেখো জি এর মান কত? 10। এডমিশন টেস্ট যারা পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগ থেকে জি এর মান কিন্তু 9.8 না ধরে কি ধরবা? 10 ধরবা, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। আর এই প্রশ্নটাই দেয়াই ছিল 10, তাহলে এখানে কি বসাবো? 10 বসাবো। তারপর দেখো পায়ের মান, পায়ের মান কত? 3.14 পর্যন্ত বসাবা তোমরা। অত বড় মান নেওয়ার দরকার নেই, 3.1416 নেওয়ার দরকার নেই, তোমরা নিবা 3.14। তারপর দেখো এখানে ব্যাস যেটা দেওয়া আছে 2 সেন্টিমিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? 2 সেন্টিমিটার। এটাকে কি করবা? মিটারে কনভার্ট করে নিবা। তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 2, আর নিচে কি হবে? ডিভাইডেড 2 স্কোয়ার এটা। তারপর ইন্টু দিয়ে এখানে দেখো যেটা আছে কৌণিক বিকৃতি কত দেওয়া আছে? থিটার মানটা 0.1 দেওয়া আছে। 0.0 কৌণিক বিকৃতি দেখো 0.01 দেওয়া আছে। তাহলে 0.01 এখানে বসাই দাও। এখন দেখো এটাকে তোমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া সলভ করবা আমি সেটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখো মানগুলো আরেকবার লিখে নিচ্ছি। 31.4 ইন্টু 10, তারপর এখানে দেখো 3.14, তারপর এখানে হবে 4 ইন্টু 10 ইনভার্স 4। তারপর এটা লেখা যাবে, এখানে যে টুটা ছিল দেখো এই টুটা কি উপরে চলে যাবে, তাহলে এখানে কত হবে? এখানে হবে 4। তারপর এখানে ইন্টু দিয়ে 10 ইনভার্স 2 লেখা যাবে। এখন দেখো কাটাকাটি করলে কি হবে? কাটাকাটির সুবিধার জন্য এটা কি করলাম? 0.01 কে 10 ইনভার্স 2 করে দিলাম। এখন দেখো এখানে 3.14 যেটা আছে এটাকে যদি আমরা কাটি তাহলে 10 বা 10-এর কাছাকাছি পাবো, তো লিখলাম 10 এখানে। দেখো তারপর এখানে যে 4টা আছে 4 দ্বারা 4 কে কেটে দাও, তাহলে এখানে কত পাইলা তোমরা? দেখো এখানে তোমরা পাইলা যেটা 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 100 যেটা সেটাকে লেখা যাবে কি 10 টু দি পাওয়ার 2 লেখা যাবে। আর নিচে পাইলা তোমরা 10 টু দি পাওয়ার ইনভার্স 6 পাইলা। দেখো তাহলে কি এটা আসলো ক্যালকুলেশন করার পর। এখন দেখো এটাকে কি লিখতে পারবা তুমি? এটাকে লিখতে পারবা 10 টু দি পাওয়ার 8। কত লিখতে পারবা? 10 টু দি পাওয়ার 8। কিন্তু দেখো অপশন গুলোতে যদি তাকাও তাহলে এইরকম কি অ্যান্সার আছে? 10 টু দি পাওয়ার 8 কি এখানে কোথাও আছে? নাই, এখানে কোথাও নাই। তাহলে কি অ্যান্সার নিয়ে আসতে হবে তোমাদেরকে। এখন দেখো এই 10 টু দি পাওয়ার 8 কে কিভাবে তোমরা অ্যান্সারে কনভার্ট করবা। এখানে দেখো 10 টু দি পাওয়ার 8 যেটা আছে সেটাকে আমরা
যদি 10⁹ দ্বারা ভাগ করে দেই, কত দ্বারা ভাগ করে দেই? 10⁹ দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো গিগা প্যাসকেলে। কিসে পাবো? গিগা প্যাসকেল। দেখো এখানে কি গিগা প্যাসকেল আছে না? আছে এখানে। তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে 0.1। এটা অ্যান্সার কত হবে? 0.1 গিগা প্যাসকেল। আশা করি এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো এবং হাতে কিভাবে ক্যালকুলেশন করবা সেটাও বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি আবার সেটা বুঝাই দিব। এবার দেখো নেক্সট এমসিকিউ যেটা, সেটা দেখা যাক। এখানে দেখো যে এমসিকিউটা দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান, জেড এর মান দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে t=0 সেকেন্ড সময়ে কণাটির বেগ কত? এখানে কি চাইছে? বেগ চাইছে। তাহলে এটা কিভাবে করবা তোমরা? তো দেখো এখানে এটা যেভাবে তোমরা সলভ করবা, তো ভি ইকুয়াল তোমরা কি জানো? এখানে ভেক্টর চিহ্ন এটা, তাহলে ডিএক্স ডিটি এটা হলো আই অক্ষ, তারপর এখানে প্লাস দিয়ে ডিওয়াই ডিটি এটা হলো আই জে অক্ষ, তারপর প্লাস দিয়ে ডি জেড ডিভাইডেড ডিটি এটা হলো কে অক্ষ। এখন দেখো এক্স এর মান যেটা আমরা বসাই দিব, এক্স এর মান কত দেয়া আছে? e⁻⁻² দেয়া আছে। তাহলে আমরা এখানে এক্স এর মান বসাই দিব, ডি ডিভাইডেড ডিটি, এখানে এক্স এর মান হবে e⁻⁻²t। তারপর এটা হলো আই অক্ষ, আই দিলাম এখানে, তারপর প্লাস দিয়ে ওয়াই এর মানটা বসাই দিব আমরা। ওয়াই এর মান কত দেয়া আছে? দেখো ওয়াই এর মান দেয়া আছে 2cos3t দেয়া আছে। তাহলে এখানে বসাই দেই 2cos3t, এটা আমরা বসাই দিলাম এখানে। এটা হলো যে অক্ষ বরাবর যে দিলাম। তারপর জেড এর যে মানটা দেওয়া আছে, জেড এর মানটা কত দেওয়া আছে? 2sin2t দেওয়া আছে। তাহলে এখানে আগে এটা লিখি, লেখার পর এখানে 2sin2t বসাই দিলাম আমরা। এটা হলো কে অক্ষ বরাবর। দেখো এখন এটা যদি ডেরিভেটিভ করো তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। এখন ই এর সাপেক্ষে d/dt এর সাপেক্ষে e⁻²t, এটা যদি ডেরিভেটিভ করো তাহলে এখানে পাবা তোমরা হলো -2। কি পাবা? -2। আমি একবারেই লিখে দিচ্ছি কারণ তোমরা এগুলো অন্তরীকরণ এবং সমাকলন তোমরা কিন্তু করে আসছো, তোমাদের ম্যাথ বইয়ে করে আসছো। তো একটা ডেরিভেটিভ করলে কত পাবা? এটা -2i পাবা। তারপর প্লাস দিয়ে এটা যেটা আছে এখানে কসটাকে ডেরিভেটিভ করলে কি হবে? সাইন হবে। তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে এটা। তাহলে এখানে 0 লিখলাম, প্লাস তারপর দেখো 2sin2t, এখানে এটা যদি ডেরিভেটিভ করো তাহলে তোমরা কি পাবা? 4cos2t পাবা এখানে। তাহলে এটার মান কি হবে? 4k হবে। এটার মান কি হবে? 4k। তো আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এটা যদি একটু সাজাই লেখো, এখানে কি পাবা? যদিও বা তোমাদেরকে সাজাই লিখতে হবে না, তাহলে এখানে তোমরা পাবা এইটা -2i প্লাস 4k। দেখো এই ধরনের অ্যান্সার আছে কিনা? -2i প্লাস 4k। তাহলে এটা অ্যান্সার কি হবে? এই নাম্বারটা হবে। তারপর দেখো আমরা এবার দেখবো নেক্সট এমসিকিউ। দেখো নেক্সট এমসিকিউ যেটা আছে সেটা কি? একটি অপবর্তন ঝালর গ্রেডিং ব্যবহার করে একটি পর্দায় আলো ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি, উৎস, গ্রেডিং এবং পর্দা 1.33 পজিশনকে একটি তরলে নিমজ্জিত করা হলে পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা কিরকম হবে? অপরিবর্তিত থাকবে, ছড়িয়ে যাবে, কাছাকাছি আসে, এক পাশে সরে যায়। এখন দেখো এটা কিভাবে তোমরা সলভ করবা। এই যে এডমিশন টেস্টের যে এমসিকিউ গুলো আছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগে, তোমাদের কিন্তু ক্যালকুলেটর ছাড়া এবং খুব অল্প সময়ে করতে হবে। যেহেতু খুব অল্প সময়ে করতে হবে, এই জন্য প্র্যাকটিস গুলো খুব বেশি করে করতে হবে। বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু তোমাদের খুব করে প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমাদের পাঠশালা যে চ্যানেলটা আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা ইউটিউবে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবে, কারণ এখানে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, তারপর মেডিকেল, এগুলো সবগুলো প্রশ্ন বিগত 10 বছর করে কিন্তু এখানে সলভ দেওয়া হবে। দেখো এবার এটা কিভাবে তোমরা সলভ করবা। এখানে যেটা আছে সেটা আমরা বিটা ইকুয়াল যে সূত্রটা জানি সেটা হলো ল্যামডা ডি ডিভাইডেড এ। এখন দেখো ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, ডি দ্বারা কি বুঝাবে? পর্দার দূরত্ব, আর এ দ্বারা বুঝাবে চিরদ্বয়ের দূরত্ব বুঝাবে। তাহলে এটা সাথে এখন দেখো বিটার সাথে ল্যামডার সম্পর্ক কি? সমানুপাতিক। এবং এটার সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক হবে। তাহলে এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? কমে যাবে। অর্থাৎ 1.1 প্রতিসরাঙ্কে একটি তরলে যদি নিমজ্জিত করা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? কমে যাবে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে ডোরাগুলো কি হবে? কাছাকাছি আসবে। তাহলে দেখো এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার। আশা করি এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো
নেক্সট এমসিকিউ যেটা দেয়া আছে, দেখো 4 নাম্বার যে এমসিকিউটা আছে, তিনটি ভেক্টর এ, বি এবং সি দেয়া আছে। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 হয়, তবে এ ও বি এর সম্ভাব্য মানগুলো কি হবে? এই এমসিকিউটা তোমরা কিভাবে করবা সেটা দেখো। এটা কিভাবে করবা এটা তোমরা অপশন টেস্ট করে করতে পারো। দেখো এখন অপশন টেস্ট করে খুব অল্প সময়ে কিভাবে করবা আমি তোমাদেরকে সেটাই দেখাই দেব। এখানে আয়ের যে সহগ আছে, এই আয়ের সহগগুলো প্রথমে লিখে নিবা। আয়ের সহগ, তো আয়ের সহগগুলো এখানে কি কি আছে দেখো। প্রথমেই সিক্স আছে, তাহলে এটা দিলাম 6a। তারপর দেখো মাইনাস দিয়ে 8i আছে, এটাকে দিলাম 8b। তারপর প্লাস দিয়ে 26 ইকুয়াল 0 দিলাম। তাহলে দেখো এটাকে আমরা এখন যেটা লিখতে পারবো, 6a মাইনাস 8b ইকুয়াল মাইনাস 26। তাহলে দেখো এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে? 3a মাইনাস 4b ইকুয়াল মাইনাস 13। এখন দেখো এই যে বাম পক্ষ ইকুয়াল যদি ডান পক্ষ হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যদি মিলে যায়, তাহলে সেটাই কি হবে? অ্যান্সার হবে। তাহলে এখন অপশনগুলো টেস্ট করতে হবে এই সমীকরণে বসায়। দেখো প্রথমেই এ নাম্বার অপশন যেটা আছে সেটা হলো a ইকুয়াল 7, b ইকুয়াল 5 দেয়া আছে। তাহলে এখানে এর মান কত বসাবা? 7 বসাবা। এর মানটা কত বসাবা? 7। এখানে এর মান বসাবা 7 এবং বি এর মান কত বসাবা? বির মান বসাবা 5। বসায় দেখো কত আসে এখানে। তো দেখো আমি তোমাদেরকে এটা এখানে করাই দিচ্ছি। এর মান, এর মান যেটা আছে সেটা এখানে কত বসাবা দেখো। এর মান যেটা আছে সেটা তোমরা এখানে 7 বসাবা। 7 বসালে কত হবে? 21। তারপর মাইনাস দাও। বি এর মান কত আছে? 5। 5 যদি বসাও এটা হবে 20 ইকুয়াল কত? ইকুয়াল দিয়ে এখানে মাইনাস 13। তাহলে এটা কি সমান হবে? না, এটা সমান হবে না। তাহলে কি এ নাম্বার অপশন হচ্ছে? হচ্ছে না। এবার দেখো বি নাম্বার। বি নাম্বারটা আমরা একটু অপশন টেস্ট করে দেখি হয় কিনা। দেখো এখানে বি এর মান কি দেওয়া আছে? 5 এবং বি এর মান কি দেওয়া আছে? 7। তাহলে এর মান এখানে 5 বসাই দিই। 5 বসালে কত হবে? এটা 15 হবে। তারপর মাইনাস, এখন দেখো বি এর মান কত? 7 দেওয়া আছে। 7 বসাইলে এখানে কত হবে? 28 ইকুয়াল মাইনাস 13 এটা হবে। তাহলে দেখো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি কত পাবো? মাইনাস 13 ইকুয়াল মাইনাস 13। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে? যদি মিলে যায় তাহলে সেটাই কি অ্যান্সার হবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? বি নাম্বারটা হবে। আশা করি এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট এমসিকিউ যেটা, সেটা দেখা যাক। দেখো এখানে যেটা দিচ্ছে, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়। এই দুটি পথে তাপ শোষণ এবং সিস্টেম গতি কৃতকাজ যথাক্রমে Q1 ও Q2 এবং W1 ও W2। এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? এখন দেখো অপশনগুলো কি দেওয়া আছে। Q1 ইকুয়াল Q2, W1 ইকুয়াল W2, তারপর Q1 প্লাস W1 ইকুয়াল Q2 প্লাস W2, আর ডি নাম্বার অপশন যেটা দেওয়া আছে সেটা হলো Q1 মাইনাস W1 ইকুয়াল Q2 মাইনাস W2। তাহলে এটা অ্যান্সার কি হবে তোমরা কমেন্টে জানাও, আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো কিভাবে এটা করবা তোমরা। এখানে তাপগতিবিদ্যার যে সূত্রটা আছে সেটা কি জানো তোমরা? তোমরা জানো হলো ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে আমরা এখন যদি ডিইউ বের করতে চাই তাহলে কি করব? ডিইউ বের করতে গেলে ডিকিউ মাইনাস ডি ডাব্লিউ। তাহলে দেখো এখন আমরা এটা থেকে কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো এখানে U1 ইকুয়াল U2। অর্থাৎ এটা কি পথে শক্তি পথের উপর নির্ভর করে না। অভ্যন্তরীণ শক্তিটা শক্তি পথের উপর নির্ভর করে না এখানে। তাহলে U1 ইকুয়াল U2 যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো Q1 মাইনাস W1 ইকুয়াল Q2 মাইনাস W2। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। অ্যান্সার কোনটা? ডি নাম্বার। তারপর দেখো আমাদের পাঠশালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে পেজ আছে, এখানে তোমাদের একটা স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে যেটা হলো অরিজিন 26। এখানে যারা বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগে পরীক্ষা দিবা, তোমাদের প্রস্তুতিটা যেন একদম গুছানো হয় এবং তোমাদের যত প্রশ্ন আছে তোমরা মাঝে মাঝে হতাশায় পড়ে যাও, এগুলো সবগুলো সলভ করা হবে এখানে। অর্থাৎ তোমরা যেন হতাশায় না পড়ো, সবসময় যেন লেগে থাকো এবং তোমরা কিভাবে পড়লে ভালো পড়বা এটাও কিন্তু এখানে তোমাদের সাথে ডিসকাস করা হবে। তো এখানে
এখানে তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে বিজ্ঞান বিভাগের যে কোর্সটা আছে এখানে এখন অফার চলতেছে। এই অফার কত? মাত্র 2,000 টাকা। বিজ্ঞান বিভাগের কোর্সটা মাত্র 2,000 টাকা। তোমরা এটা কিভাবে এনরোল করবা? দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01720828052। এই নাম্বারে তোমরা যদি মেসেজ দাও অথবা আমাদের যে ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল আছে এখানে যদি তোমরা টেক্সট করো তাহলে আমাদের এডমিন তোমাদের সাথে কথা বলে নিবে। দেখো এবার আমরা যাব নেক্সট এমসিকিউ এ। নেক্সট এমসিকিউ যেটা আছে এখানে দেখো, নিচের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের জন্য সত্য? তাহলে এক্সঅর গেট, এখানে এক্সঅর গেটের জন্য কোনটা সত্য হবে সেটা তোমাদেরকে জানতে হবে। যদি ইনপুট একই হয়, ইনপুট একই হলে আউটপুট আমরা কি পাবো? 0 পাবো। ইনপুট একই হলে, এটা মনে রাখবা তোমরা, এক্সঅর গেটের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুট একই হলে, ইনপুট একই হলে আউটপুট আউটপুট 0 পাবো। আউটপুট কত পাবো? 0। তাহলে দেখো ইনপুট যদি 1 1 হয় তাহলে আউটপুট কত পাবো? 0। ইনপুট যদি 0,0 হয় তাহলে আউটপুট কত পাবো? 0। অর্থাৎ ইনপুট যদি একই হয় তাহলে আউটপুটটা আমরা কি পাবো? 0 পাবো। আর ইনপুট যদি 1,0 হয় তাহলে আউটপুট কি পাবো? 1। অথবা 0, যদি 1 হয় তাহলে আমরা আউটপুট কি পাবো? 1 পাবো। তাহলে এখানে দেখো ইনপুট দুটো যদি ভিন্ন হয় তাহলে আউটপুট কি পাবো? 1 পাবো। দেখো তাহলে অপশন কোনটা হচ্ছে? ইনপুট গুলো ভিন্ন হলে আউটপুট কি হবে? 1 হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এখানে। তারপর দেখো আমরা এবার নেক্সট এমসিকিউ দেখবো এখানে। একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75% প্রোটনটি দ্রুতি কত? এখন দ্রুতি বের করতে হবে। এই এমসিকিউ গুলো কত অল্প সময়ে তোমরা করতে পারো এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমরা যে সব সময় বড় করে করো বা নিয়ম মেনে একদম বড় করে করো তাহলে কিন্তু অনেক এমসিকিউ এ তোমরা সময় পাবে না। এই জন্য শর্টকাট ফর্মুলা গুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এই এমসিকিউটাও কিন্তু শর্টকাট উপায়ে তোমরা একবারেই করতে পারবা। কিভাবে করতে পারবা? দেখো এখানে মোট শক্তি কত দেয়া আছে? 75% দেওয়া আছে। তাহলে অবশিষ্ট শক্তি কত? এখানে অবশিষ্ট শক্তি হবে, অবশিষ্ট শক্তি 100 মাইনাস 75%। তাহলে এটাকে কি লেখা যাবে? 25% ইকুয়াল দিয়ে এটাকে আমরা লিখতে পারবো 1/4। কি লিখতে পারবো? 1/4। এখন দেখো এটা যদি আমরা ফর্মুলায় অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে ভি ইকুয়াল তোমরা যেটা পাবা সি রুট ওভার 1 মাইনাস ই নট ডিভাইডেড ই হোল স্কয়ার। এখন দেখো মান বসাই দিব এখানে। সি রুট 1 মাইনাস, এটা হলো 1/4, আর এখানে হলো স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে রুট ওভার, এখানে আমি একবারেই লিখে দিচ্ছি 16 মাইনাস 1 ডিভাইডেড 16। তাহলে এখানে কত পাবা? এখানে পাবা রুট 15 ডিভাইডেড 4 সি। দেখো এটা অপশনে আছে কিনা? দেখো এটা অপশনে আছে, অর্থাৎ এ নাম্বার অপশন যেটা সেটা কি দেয়া আছে? রুট 15 ডিভাইডেড 4 ইন্টু সি। তাহলে কি এটা আমরা পেয়ে গেছি? এটা আমি এখানে ফুল ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমাদের তো এতদূর করতে হবে না, তোমরা জাস্ট ওটা বের করলেই বলে দিতে পারবা। কিন্তু আশা করি এমসিকিউটা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট এমসিকিউ যেটা, একটি বুলেট সোজা ওপরে নিক্ষিপ্ত হয় 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। বুলেটের চূড়ান্ত গতিগত বায়ুর বাধা উপেক্ষা করো। দেখো এটা আরো শর্টকাট উপায়ে তোমরা করতে পারো। আমি আগেই বলছিলাম জি এর মান কত ধরবা? এখানে জি এর মান অবশ্যই 10 ধরবা যেন ক্যালকুলেশনের সুবিধা হয় তোমাদের। দেখো এটা যেহেতু নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর ফিরে আসছে তাহলে ওঠানামায় কত লাগে এর? উঠতে এবং নামতে কত সেকেন্ড করে লাগবে? এটাকে 2 দ্বারা ভাগ করে দাও। কত সেকেন্ড? 5 সেকেন্ড লাগবে। তাহলে দেখো এটা কত শর্টকাট উপায় করতে পারবা। ইউ ইকুয়াল ভি ইকুয়াল ইউ ইকুয়াল জিটি। এটা লিখবা তোমরা সূত্রটা। লেখার পর জিটি এর জাস্ট মান বসাই দিবা। এখানে জি এর মান কত? 10 এবং টি এর মান 5। কত হচ্ছে? 50। দেখো এখানে কি অ্যান্সারে 50 আছে? দেখো তো অ্যান্সারে 50 আছে কিনা? নাই। 9.8 আছে, 25 আছে, 49 আর 98 দিয়ে আছে। তাহলে এখানে জি এর মান যদি 9.8 বসাইতা কত পাইতা? ওই 49ই পাইতা। তাহলে যেহেতু এটা কাছাকাছি অ্যান্সার তাহলে কি হবে? 49 হবে এটার অ্যান্সার। তারপর দেখো নেক্সট এমসিকিউ।
আচ্ছা, একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল F প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্র কৃতকাজ W বনাম কণাটি দ্রুতি V সঠিকভাবে প্রকাশ করে? দেখো এটা কি রকম হইতে পারে, এখানে অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে মনে করো ডাব্লু বনাম যেহেতু ভি বলছে, এটা সরল রেখা দেয়া আছে মনে করো। তারপর বি নাম্বার যেটা, সেটা মনে করো এইভাবে প্যারাবোলা দেয়া আছে, ডাব্লু বনাম ভি। তারপর সি নাম্বার যেটা, সেটা মনে করো দেয়া আছে এইরকম, ডাব্লু বনাম ভি। তারপর ডি নাম্বার যেটা, সেটা মনে করো এইরকম দেয়া আছে এখানে, ডাব্লু বনাম ভি। এখন দেখো এখানে কি হবে, এখানে তোমরা জানো কৃতকাজ ইকুয়াল গতিশক্তির পরিবর্তন। কি জানো? কৃতকাজ ইকুয়াল গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল ডেল ই লিখতে পারবো, ডেল ই কে লিখতে পারবো। তাহলে ডাব্লিউ কি, এখানে ডাব্লিউ দ্বারা এখানে যেটা প্রকাশ করবে, কি প্রকাশ করবে? কাজ প্রকাশ করবে। তাহলে এখানে কাজ ডাব্লিউ লিখলাম। আর ডেল ই বলতে বোঝাবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ইউ স্কোয়ার। এখানে ইউ এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ইউ এর মান যদি 0 হয়, এটা পুরোটাই কি হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা যে সম্পর্কটা পাইলাম, সেটা হলো ডাব্লু ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। দেখো ডাব্লু ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার যেটা আছে, যদি ডাব্লু সমানুপাতিক ভি স্কোয়ার এটা হইতো, তাহলে সেটা হইতো সরল রেখা। কি হইতো? সরল রেখা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কি হইতো? সরল রেখা। এবং এগুলো যদি ডিটেলস ক্লাস চাও তোমরা, তাহলে কি অরিজিন 26 যে ব্যাচটা আছে, এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট হয়ে যাইতে হবে। তারপর দেখো এখন এখানে ডাব্লু সমানুপাতিক যেহেতু ভি দেয়া আছে, তাহলে সেটা কি হবে? সেটা হবে প্যারাবোলা। সেটা কি হবে? প্যারাবোলা হবে। সরি, এটা হবে প্যারাবোলা। বানানটি একটু মিস্টেক আছে, এটা প্যারাবোলা হবে। তাহলে দেখো এখানে প্যারাবোলা কোনটা? প্যারাবোলা হচ্ছে বি নাম্বার অপশন যেটা, সেটা। তাহলে এটা অ্যান্সার কি হবে? বি নাম্বার হবে। তারপর দেখো নেক্সট এমসিকিউ। তো এবার আমরা যে এমসিকিউটি দেখবো, সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো। বস্তুটি যদি সর্বোচ্চ আরএম উচ্চতায় ওঠে, তবে এর আদিবেগ ভিআই কত? এখানে পৃথিবীর ব্যাসার্ধ ভর যথাক্রমে দেয়া আছে। তাহলে এটা কিভাবে করবা? এটা তো তোমরা করবা আদি অর্থাৎ যান্ত্রিক শক্তি ইকুয়াল, তোমরা যেটা জানো, আদি শক্তি ইকুয়াল শেষ শক্তি, এটা তোমরা জানো। এটা হলো যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে লেখা যাবে। তাহলে দেখো এখানে আমরা যেটা লিখতে পারবো, জি এম এম ই ডিভাইডেড, আমরা এখানে লিখতে পারবো আর ই, আর ই। তারপর প্লাস দিয়ে আমরা এখানে লিখতে পারবো হাফ এম ভিআই ভিআই স্কোয়ার ইকুয়াল মাইনাস জি এম এম ই। তারপর এখানে আমরা লিখতে পারবো আর ই, আর ই প্লাস আর এম, আর ই প্লাস আর এম, এটা আমরা লিখতে পারবো এখানে। তারপর প্লাস দিয়ে আমরা কি দিতে পারবো? 0। এখন দেখো এখান থেকে তোমাদের কার মান বের করতে হবে? এখান থেকে তোমাদের মান বের করতে হবে ভিআই এর। কার মান বের করতে হবে? ভিআই। তাহলে ভিআই এর মান যদি তোমরা বের করো এখানে, তাহলে এখানে কি পাবা? দেখো তোমরা এটা ক্যালকুলেশন করবা, ভিআই এর মান বের করলে তোমরা পাবা 2 জি এম ই, তারপর এখানে 1/আর ই, 1/আর ই মাইনাস 1/আর ই প্লাস আর এম। তোমরা পাবা এটা। অর্থাৎ এখানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এ নাম্বার যেটা, সেটা। তোমরা জাস্ট এখান থেকে ভি এর মানটা নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে এটা। আশা করি এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে যে এমসিকিউটি আছে, নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সব থেকে ভালো মতো চিত্রায়িত করা হয়েছে? দেখো যে স্লাইড বানাইছে সে কি করছে, অপশনগুলো দেয়নি, তাই একটু কষ্ট করে অপশনগুলো দিচ্ছি আমি, তোমরা দেখে নাও। এখানে এগুলো কিন্তু সোজা দাগ হবে। তারপর দেখো এখানে বি নাম্বারের ক্ষেত্রে এইটা, তারপর সি এর ক্ষেত্রে এটা। এখানে কয়টা দাগ দিতে হবে? 5টা, যেহেতু এ থেকে ই বিন্দু পর্যন্ত আছে। তারপর ডি এর ক্ষেত্রে দিয়ে নিলাম 4টা অপশন। এখন দেখো এগুলোকে একটু সোজা করার চেষ্টা করি। এই যা সোজা হয়ে গেছে। এবার দেখো এখানে এ বি সি ডি ই।
আর এটাও দিয়ে নিচ্ছি এ বি সি ডি ই, এ বি সি ডি ই, তারপর এ বি সি ডি ই। এগুলো কিন্তু সবগুলোই সোজা হবে, আবারও বলতেছি সবগুলো কি হবে, সোজা দাগ হবে। এখন দেখো এটা মনে করো দেয়া আছে এইরকম সরল দোলকের ক্ষেত্রে কি এরকম হবে, এ থেকে ই পর্যন্ত ভালো মতো চিত্রায়িত করতে গেলে কি করতে হবে, এটা সি বিন্দুতে আসবে, এখান থেকে এটাও সি বিন্দুতে আসবে, তাহলে কি এটা হবে, না এটা হবে না, তার মানে এটা কাটা। তারপর দেখো এটা মনে করো দেয়া আছে নিচের দিকে, এরকম করে সবগুলোই নিচের দিকে, এটা কি হবে, না এটাও হবে না, তাহলে এটা কাটা। তারপর দেখো এখানে মনে করো এটা দেয়া আছে এ থেকে বি এর দিকে আসতেছে, এটা এ থেকে বি, এখানে সি বিন্দু, তারপর এটা ডি থেকে সি, এটাও ই থেকে সি, তাহলে কি এটা ভালো মতো চিত্রায়িত করা হয়েছে, কারণ সিটা কি এখানে সাম্যাবস্থা বুঝাবে, তাহলে এ থেকে আসবে সি বিন্দুতে, ই থেকেও কোথায় আসবে, সি বিন্দুতে, তাহলে অ্যান্সার কি হবে, সি নাম্বার। আর ডি নাম্বার কষ্ট করে তোমাদেরকে দেখাইলো, দেখাতে হলো না। এবার দেখো নেক্সট এমসিকিউ যেটা, সেটা কি দেখা যাক। এখানে একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, যেখানে গ্যাস কর্তৃক তাপকৃত তাপের ওপর কৃত কাজ সমান, এর ফলে গ্যাসের আয়তনের কি হবে। দেখো এটা যেভাবে করতে পারবা তোমরা, ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ, এটা তো জানো, তাহলে এটা কার ক্ষেত্রে লিখতে পারবা, এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে, সমষ্ণ প্রক্রিয়া হলো বয়েলের সূত্র মেনে চলে, কার সূত্র, বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রটা কি, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু, এটা। তাহলে এখন পি গুলাকে একদিকে নাও, পি ওয়ান ডিভাইডেড পি টু ইকুয়াল ভি টু ডিভাইডেড ভি ওয়ান। তাহলে দেখো এখানে পি এর মান, অর্থাৎ পি এর মান দেওয়া আছে এখানে, পি ওয়ান ইকুয়াল ধরে নাও পি, তারপর পি টু ইকুয়াল ধরে নাও টু পি। তাহলে এখন জাস্ট মান বসাই দাও এখানে, পি ডিভাইডেড টু পি ইকুয়াল ভি টু ডিভাইডেড ভি ওয়ান। তারপর এখন তোমরা যেটা লিখতে পারবে এখান থেকে, আমি একবারই লিখে দিচ্ছি, ভি টু ইকুয়াল হাফ ভি ওয়ান। তোমরা এখানে যদি দেখো চাপ দ্বিগুণ হয়, আয়তনের যদি কি পরিবর্তন হয়, তাহলে কি হবে, দ্বিগুণ হলে এখানে কি হবে, হাফ হবে, দ্বিগুণ হলে কি হবে, হাফ, অর্থাৎ অর্ধেক হবে, কি হবে, অর্ধেক। এবার দেখো নেক্সট এমসিকিউ দেখা যাক। এখানে যেটা দেয়া আছে, একটি পোস্ট অফিস বক্সে এস এর মান দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে, তারপর ক্ষেত্রফল দেয়া আছে, এখানে ধাতুর দুটি তার সমতলে যুক্ত করা হলো। এখন পি বাহু থেকে এত ওহম দেয়া আছে, কিউ বাহু থেকে এত ওহম, আর বাহু থেকে এত ওহম। এটা রোধ, আসলে রোধ অর্থাৎ গরম, এখানে রোধ না, এখানে হবে রোধ। এখানে রোধ হয়ে গেছে, যেহেতু এখন প্রচন্ড লেভেলের গরম, তাই রোধ হয়ে গেছে, এটা কি হবে, রোধ হবে। প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়, তাদের উপাদানে আপেক্ষিক রোধ কত। দেখো এই এমসিকিউ দেখে এত ভয় পাওয়ার কিছু নেই, বিশাল বড় প্রশ্ন, তাই দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা হাতে খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবা। কিভাবে সলভ করবা দেখো আমি দেখাই দিচ্ছি। হুইটস্টোন ব্রিজের যে নীতিটা আছে বা সূত্রটা, সেটা তোমরা কি জানো, হুইটস্টোন ব্রিজের সূত্র থেকে তোমরা জানো পি ডিভাইডেড কিউ ইকুয়াল আর ডিভাইডেড এস, অর্থাৎ চারটা রোধের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এস বাহুর মান দেয়া নাই, অর্থাৎ এখানে পি কিউ আর দেয়া আছে, তাহলে এস ইকুয়াল আমরা কি লিখতে পারবো, কিউ ডিভাইডেড পি লিখতে পারবো, ইন্টু দিয়ে আর লিখলাম। তারপর দেখো কিউ এর মান কত দেয়া আছে, কিউ এর মান দেয়া আছে হলো 10, কত দেয়া আছে 10, এখানে 10 বসাইলাম। তারপর দেখো পি এর মান কত দেয়া আছে 1000, পি এর মান দেয়া আছে 1000, আর আর এর মান দেয়া আছে 2000, এটা। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত পাবো, 2। তাহলে এখানে এস এর মান কত হচ্ছে 20। এখন দেখো এখানে যে লাইনটা আছে, ধাতু দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো, এই লাইনটার জন্য আমরা লিখতে পারবো আর ডিভাইডেড টু ইকুয়াল এস। তাহলে এখানে আর ইকুয়াল কি লিখতে পারবো, 2s, এস এর মান বসাই দাও, এটা কত পাবো 40। এখন তোমাকে কি নির্ণয় করতে হবে, আপেক্ষিক রোধ নির্ণয় করতে হবে। তাহলে রো ইকুয়াল তোমরা এখানে লিখতে পারো আর ইন্টু এ ডিভাইডেড এল হবে। তাহলে দেখো এখানে আর এর মান কত, আর এর মান পাইছি আমরা 40, তাহলে 40 বসাইলাম, ইন্টু এর মান কত 1 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড 1.0। এখন দেখো এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হচ্ছে 40 ইন্টু 10 ইনভার্স 6 ওহম মিটার, এটা হচ্ছে এটার অ্যান্সার। এখন অপশন গুলো যখন দেখবা, অবশ্যই তোমরা ভালো করে দেখে ঠান্ডা মাথায় দাগাবা, এখানে উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হলেই কিন্তু অ্যান্সার কি হবে, ভুল হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এই যে 40 যে কয়টা আছে, দুইটা আছে, কিন্তু এক জায়গায় 10⁻6 আছে, আরেক জায়গায় কি আছে 10⁻6 আছে, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 10 ইনভার্স আসছে, তাহলে এটা অ্যান্সার কি হবে, ডি নাম্বার হবে, অর্থাৎ 40 ইন্টু 10⁻6 ওহম মিটার হবে। এবার দেখো নেক্সট এমসিকিউ যেটা, সেটা দেখা যাক। এখানে যেটা দেয়া আছে n ইকুয়াল 2 থেকে n ইকুয়াল 1 ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে। রিডবার্গের সমীকরণটা কি মনে করার চেষ্টা করো, আমি লিখে দিচ্ছি এখানে।
রিডবার্গের যে সমীকরণ, এটা তো জানোই, একদম ইজি সমীকরণ। 1/λ ইকুয়াল RH ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এখানে n1 যেটা, সেটার মান কি ধরবা? ছোটটা। এবং 2 এর মান কি ধরবা? বড়টা ধরবা। এটা ধরবা সবসময় ছোট মান, এটা কি ধরবা? ছোট মান। আর এটা ধরবা বড় মান। যাই হোক, এখানে তার এটা লাগতেছে না, এখানে লাগবে কি? জেড এর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক লাগবে? এই জেড এর সাথে সম্পর্কটা লাগবে এখানে। কার সাথে? জেড এর সাথে ল্যামডার সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারবো? 1/λ সমানুপাতিক জেড স্কোয়ার। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম হবে। তাহলে অপশনগুলো দেখো, এখানে হাইড্রোজেনের কত? 1, ডিউটেরিয়ামের কত? 1, তারপর এখানে হিলিয়ামের কত? 2, তারপর লিথিয়ামের কত? 3। তাহলে কার পারমাণবিক সংখ্যা বেশি? লিথিয়ামের। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম হবে। এবার দেখো নেক্সট এমসিকিউ যেটা, সেটা দেখা যাক। এখানে তোমাদের 24-25 সেশনের লাস্ট প্রশ্ন এটা। দেখো এটা কিভাবে তোমরা সলভ করবা। একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ অর্থাৎ ক্যাপিটাল কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে স্মল কিউ চার্জ স্থাপন করা হয়। কিউ চার্জের যে কোনোটির ওপর যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, তাহলে ক্যাপিটাল কিউ ডিভাইডেড স্মল কিউ এর মান কত? এটা চাইছে। এটা কি হবে? এটা শর্টকাট ফর্মুলা যদি চাও, তাহলে বৈদ্যুতিক বল 0 এবং এখানে যদি বিপরীত ভাগ কিউ চার্জ যদি স্থাপন করা হয়, অপর দুটি স্মল কিউ চার্জ স্থাপন করা হয়, তাহলে এটা অ্যান্সার হবে ক্যাপিটাল কিউ ডিভাইডেড স্মল কিউ ইকুয়াল -2√2। এখন দেখো, এখানে অপশনে কি কোনো অ্যান্সার দেওয়া আছে? 24-25 সেশনে ঢাকা ভার্সিটি ফিজিক্স যে প্রশ্ন আসছিল বা পদার্থবিজ্ঞান, এখানে কিন্তু অ্যান্সার গুলো দেয় নাই, অর্থাৎ এটা এমসিকিউটা ভুল ছিল। এবং এই এমসিকিউটা ডিটেলস কিভাবে করবা, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা। যদি না পারো, আমি এটা তোমাদেরকে সলভ করাই দিব, অবশ্যই সেটাও কমেন্টে জানাবা। তো আজকে এ পর্যন্তই। তোমরা আমাদের পাঠশালা যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ফলো দিবা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, কারণ এখানে ভার্সিটির বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই সলভ করে দেওয়া হবে। এই সলভ ক্লাসগুলো যদি দেখো, তোমাদের কিন্তু ভার্সিটি প্রিপারেশন অনেকটা আগায় যাবে। এবং আমাদের যে ব্যাচ আছে অরিজিন 26, এখানে বিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য তোমরা যদি ডিটেলস ক্লাস চাও, তাহলে তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলছিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এডমিনের সাথে কথা বলে এনরোল করে নিতে পারো তোমরা। আজকে এ পর্যন্তই।